আচ্ছা, ডেটা মানে তথ্য। এটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় কিভাবে? এটা ভাবলে অনেক সময় মনে হয় যেন কি জানি বাবা, বাতাসে ভেসে ভেসে চলে যায় বুঝি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক জাদুমন্ত্রের মতো না ব্যাপারটা। তাই তো। কিন্তু আসলে কিভাবে যায়? এর পেছনে আসলে বেশ সলিড কিছু পদ্ধতি, কিছু নিয়মকানুন আছে। মানে পুরোটাই বিজ্ঞান। হুম। আজকে আমরা এই বিষয়টা নিয়েই একটু সহজ করে আলোচনা করব। বিশেষ করে একাদশ-দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যে দুটো কনসেপ্ট আছে, ডেটা ট্রান্সমিশন মেথড আর ডেটা ট্রান্সমিশন মোড, এগুলো বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এই দুটো শব্দ খুব শোনা যায়, মেথড আর মোড। লক্ষ্যটা তাহলে এই যে আমরা প্রতিদিন যে টেকনোলজি ব্যবহার করি সেখানে এই ডেটা চালাচালিটা কিভাবে হয় সেটার একটা পরিষ্কার ধারণা পাওয়া, তাই তো? একদম। দুটো বিষয় এখানে খুব জরুরি। এক হলো ডেটা কিভাবে পাঠানো হচ্ছে। মানে কোনো স্টাইলে বিটগুলোকে সাজিয়ে পাঠানো হচ্ছে। হুম। সেটা হলো মেথড। আচ্ছা। আর ডেটা কোন দিকে কেঁপড়ে পারছে, শুধু একদিকে নাকি দুদিকেই, সেটা ঠিক করে দেয় মোড। এই দুটো বুঝা ফেললেই কিন্তু ডিজিটাল কমিউনিকেশনের অনেকখানি পরিষ্কার হয়ে যায়। দারুণ। তাহলে মেথড বা পদ্ধতি দিয়েই শুরু করা যাক। ডেটা পাঠানোর পদ্ধতি বলতে ঠিক কি বোঝায়? ডেটা ট্রান্সমিশন মেথড মানে হলো ডেটার যে একদম মূল একক, মানে বাইনারি বিট, ওই যে 0 আর 1, সেগুলোকে কিভাবে সাজিয়ে এক মেশিন থেকে আরেক মেশিনে চালান করা হচ্ছে। হুম। মূলত দুটো মেন পদ্ধতি আছে এর। একটা হলো প্যারালাল ট্রান্সমিশন, আরেকটা হলো সিরিয়াল ট্রান্সমিশন। প্যারালাল নামটা শুনেই লাগছে যেন একসাথে অনেক কিছু যাচ্ছে, মানে অনেকটা পাশাপাশি অনেকগুলো লেনওয়ালা রাস্তার মতো, যেখানে অনেক গাড়ি মানে অনেক বিট একসাথে চলতে পারে। ঠিক ধরেছেন, ধারণাটা একদম ওইরকমই। প্যারালাল ট্রান্সমিশনে ডেটার বেশ কয়েকটা বিট, ধরুন 8টা, 16টা বা 32টা বিট, একই সময়ে একসাথে আলাদা আলাদা তার বা লাইনের মধ্যে দিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে প্রেরক আর গ্রাহকের মধ্যে অনেকগুলো লাইন থাকে। হ্যাঁ, অনেকগুলো সমান্তরাল পথ থাকে। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো স্পিড। যেহেতু অনেকগুলো বিট একসাথে হুশ করে চলে যাচ্ছে, ডেটা খুব দ্রুত ট্রান্সফার করা যায়। কিন্তু একাধিক লাইন মানে তো মানে জিনিসটা একটু জটিল আর খরচও তো বেশি হওয়ার কথা, তাই না? একদম ঠিক। লাইন বেশি লাগে বলে এটা তুলনামূলকভাবে ব্যয়বহুল। সেটআপ করাও একটু জটিল। এই কারণে এটা সাধারণত খুব কম দূরত্বের যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। কম দূরত্ব মানে কোথায়, যেমন? যেমন ধরুন কম্পিউটারের ভেতরে, মাদারবোর্ডের বিভিন্ন পার্টসের মধ্যে, মানে সিপিইউ থেকে র্যামে, বা ধরুন ক্যাশ মেমোরিতে ডেটা পাঠানোর জন্য। সেখানে দূরত্বটা খুব কম, কিন্তু ডেটা খুব তাড়াতাড়ি চালাচলি করতে হয়। ও বুঝেছি। আর পুরোনো দিনের কিছু প্রিন্টারও বোধহয় এরকম পোর্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ, পুরনো প্রিন্টার পোর্টে, যেগুলোকে প্যারালাল পোর্ট বলা হতো, সেখানে এটা দেখা যেত। কি যাচ্ছে? বাহ, খুব সুন্দর তুলনা দিয়েছেন তো। সিরিয়াল ট্রান্সমিশনে ঠিক তাই হয়। ডেটা বিটগুলো একটার পর একটা, মানে সিরিয়ালি বা ক্রমানুসারে, শুধু একটা কমিউনিকেশন লাইন ব্যবহার করে পাঠানো হয়। একটা লাইন দিয়ে? হ্যাঁ, একটাই লাইন। প্রেরক যন্ত্র কি করে, ডেটা পাঠানোর আগে সেগুলোকে প্যারালাল থেকে সিরিয়াল ফরম্যাটে সাজিয়ে নেয়, তারপর একটা একটা করে বিট পাঠায়। আর গ্রাহক যন্ত্র সেই বিটগুলো রিসিভ করে আবার সেগুলোকে প্যারালাল ডেটায় কনভার্ট করে নেয়। তাহলে তো বোঝাই যাচ্ছে যে এর গতি প্যারালালের চেয়ে কম হবে। স্বাভাবিকভাবেই, কারণ একবারে তো মাত্র একটা বিট যেতে পারছে। কিন্তু সুবিধাটা কি তাহলে এর? সুবিধা অনেক। প্রথমত, যেহেতু একটাই লাইন লাগে, এটা অনেক কম খরচে আর সহজে ইমপ্লিমেন্ট করা যায়। দ্বিতীয়ত, আর এটাই সবচেয়ে বড় সুবিধা, এটা দিয়ে অনেক দূরে ডেটা পাঠানো সম্ভব। ও, এই কারণে? হ্যাঁ, এই কারণেই আজকের দিনের প্রায় সব নেটওয়ার্কিং, মানে ধরুন ইন্টারনেট, টেলিফোন লাইন, এমনকি আমরা যে হরদম ইউএসবি ব্যবহার করি, এই সব কিছুতেই কিন্তু সিরিয়াল ট্রান্সমিশনই চলে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। যদি একটার পর একটা বিট যায়, তাহলে রিসিভার বা গ্রাহক যন্ত্র বুঝবে কিভাবে যে কোথায় একটা ক্যারেক্টার বা ধরেন একটা বাইট শেষ হলো আর পরেরটা কখন থেকে শুরু হচ্ছে? এদের মধ্যে তো একটা বোঝাপড়া বা টাইমিং ঠিক থাকতে হবে। এক্সেলেন্ট প্রশ্ন। ঠিক এই জায়গাটাতেই সিরিয়াল ট্রান্সমিশনের আসল চ্যালেঞ্জটা। আর এখান থেকেই এর বিভিন্ন প্রকারভেদের জন্ম। এই বোঝাপড়া বা সিঙ্ক্রোনাইজেশন, মানে সময়ের মিল রাখা, এটা কিভাবে করা হচ্ছে সেটার উপর ভিত্তি করে সিরিয়াল ট্রান্সমিশনকে আবার 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে? কি কি সেগুলো? একটা হলো অ্যাসিনক্রোনাস, আর একটা সিনক্রোনাস, আর 3 নম্বরটা হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। আচ্ছা, প্রথমে অ্যাসিনক্রোনাস নিয়ে কথা বলি। অ্যাসিনক্রোনাস মানে কি? সময়ের মিল নেই এমন কিছু। ডেটা কি যখন খুশি পাঠানো যায়?
হ্যাঁ, মানে মূল আইডিয়াটা ওরকমই। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ডেটা পাঠানো হয় ক্যারেক্টার ধরে ধরে। মানে সাধারণত ৮ বিটের একটা প্যাটার্নকে একটা ক্যারেক্টার ধরা হয়। আচ্ছা। প্রেরক যে কোনো সময় একটা ক্যারেক্টার পাঠাতে পারে, তারপর হয়তো একটু গ্যাপ দিল, তারপর আবার একটা পাঠালো। এই যে দুটো ক্যারেক্টার পাঠানোর মাঝখানের গ্যাপ বা সময়, এটা যে সমান হতেই হবে এমন কোনো কথা নেই, ভেরিয়েবল হতে পারে। তাই এর নাম অ্যাসিনক্রোনাস বা অসমকালীন। কিন্তু তাহলে সেই আগের প্রশ্নটা আবার আসছে, রিসিভার বুঝবে কিভাবে যে একটা ক্যারেক্টার কখন শুরু হলো, কখন শেষ হলো, যেহেতু মাঝের গ্যাপটা নির্দিষ্ট না? ঠিক, এর জন্য একটা ব্যবস্থা আছে। প্রত্যেকটা ক্যারেক্টার পাঠানোর ঠিক আগে তার শুরুতে একটা বিশেষ সিগন্যাল বা বিট যোগ করা হয়। এটাকে বলে স্টার্ট বিট। সাধারণত এটা লজিক 0 হয়। ও, শুরুতে একটা স্টার্ট বিট। হ্যাঁ, আর ক্যারেক্টারের ৮টা বিট পাঠানো শেষ হলে তার শেষে জুড়ে দেয়া হয় এক বা একাধিক স্টপ বিট। এগুলো সাধারণত লজিক 1 হয়। এই স্টার্ট আর স্টপ বিট দেখেই গ্রাহক যন্ত্র বুঝতে পারে যে একটা পুরো ক্যারেক্টার কখন এলো আর কখন শেষ হলো। তার মানে যদি আমার আসল ডেটা ৮ বিটের হয়, হ্যাঁ। সেটা পাঠাতে গেলে শুরুতে একটা স্টার্ট বিট আর শেষে ধরুন একটা স্টপ বিট, মোট ১০টা বিট পাঠাতে হচ্ছে। হ্যাঁ, বা কখনো দুটো স্টপ বিটও লাগে। তাহলে তো আসল ডেটার সাথে অতিরিক্ত বিটও যাচ্ছে। এটা তো ডেটা পাঠানোর এফিসিয়েন্সি বা কার্যকারিতা একটু কমিয়ে দেয় মনে হচ্ছে। একদম ঠিক পয়েন্ট। এই অতিরিক্ত স্টার্ট আর স্টপ বিটগুলোকে বলা হয় ওভারহেড। এই ওভারহেডের জন্য অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কিছুটা স্লো আর এর এফিসিয়েন্সিও কম। কিন্তু সুবিধা? সুবিধা হলো প্রেরক আর গ্রাহকের মধ্যে খুব নিখুঁত কোনো ক্লক বা টাইমিং মেলানোর দরকার পড়ে না। স্টার্ট স্টপ বিটই সেই কাজটা করে দেয়। ফলে সিস্টেমটা বানানো সহজ, খরচও কম পড়ে। ও, তাহলে এই কারণেই কি আমরা যখন কিবোর্ডে টাইপ করি অক্ষরগুলো কম্পিউটারে ঠিকঠাক যায়? কারণ আমরা তো এক একটা অক্ষর এক এক সময় চাপি, মাঝের গ্যাপ তো সমান থাকে না। পারফেক্ট উদাহরণ। কিবোর্ড, মাউস থেকে কম্পিউটারে ডেটা পাঠানো, কিংবা ধরুন কম স্পিডের মডেম বা কিছু পুরনো ডিভাইসে এই অ্যাসিনক্রোনাস পদ্ধতি চলে, যেখানে খুব বেশি স্পিড দরকার নেই, অল্প অল্প ডেটা যায়, অনিয়মিতভাবে যায়, সেখানে এটা খুব কাজের। বেশ, তাহলে অ্যাসিঙ্ক্রোনাসের এই যে গতি কম, ওভারহেড বেশি, এই সমস্যাগুলো কাটানোর জন্যই কি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন? এটা নিশ্চয়ই অনেক ফাস্ট ডেটা পাঠাতে পারে। হ্যাঁ, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ডিজাইনই করা হয়েছে অনেক বেশি পরিমাণে ডেটা খুব দ্রুত পাঠানোর জন্য। এখানে অ্যাসিনক্রোনাসের মতো এক একটা করে ক্যারেক্টার আলাদাভাবে পাঠানো হয় না। তাহলে কিভাবে পাঠায়? এখানে অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে জুড়ে একটা বড় ব্লক বা ফ্রেম তৈরি করা হয়। ও, ব্লক আকারে, অনেকটা মালগাড়ির মতো, যেখানে অনেকগুলো বগি একসাথে লাগিয়ে একটা লম্বা ট্রেন বানিয়ে ফেলা হয়। বাহ, চমৎকার তুলনা তো। এই ডেটা ব্লকের শুরুতে একটা বিশেষ অংশ থাকে যেটাকে বলে হেডার, আর একদম শেষে থাকে আরেকটা অংশ, ট্রেইলার। হেডার আর ট্রেইলার, এগুলোতে কি থাকে? এই হেডার আর ট্রেইলারে অনেক দরকারি কন্ট্রোল ইনফরমেশন থাকে, যেমন ব্লকটা কোথা থেকে শুরু হলো, কোথায় শেষ হলো, ডেটা কোন ঠিকানায় যাবে, ডেটা ঠিকঠাক গেল কিনা সেটা চেক করার জন্য এরর চেকিং কোড, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিঙ্ক্রোনাইজেশনের জন্য টাইমিং বা ক্লক ইনফরমেশন। তার মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা স্টার্ট স্টপ বিট লাগে না? না, একদমই না। শুধু পুরো ব্লকটার শুরুতে আর শেষে কিছু কন্ট্রোল ইনফরমেশন থাকে। ফলে ওভারহেড অনেক অনেক কমে যায়। মানে অনেক কম এক্সট্রা বিট খরচ করে অনেক বেশি আসল ডেটা পাঠানো যায়। এটা তো দারুণ এফিশিয়েন্ট তাহলে। কিন্তু এর জন্য নিশ্চয়ই প্রেরক আর গ্রাহকের মধ্যে খুব ভালো বোঝাপড়া, মানে ওই সিঙ্ক্রোনাইজেশনটা খুব জরুরি। অবশ্যই। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের একদম মূল শর্তই হল প্রেরক আর গ্রাহকের মধ্যেকার যে ইন্টারনাল ক্লক বা সময় জ্ঞান, সেটা একেবারে নিখুঁতভাবে সিঙ্ক্রোনাইজড বা একই তালে চলতে হবে। প্রেরক যে ক্লক সিগন্যাল ব্যবহার করে বিট পাঠাচ্ছে, গ্রাহককে ঠিক সেই ক্লক অনুযায়ী বিটগুলোকে রিসিভ করতে হয়। এই সিঙ্ক্রোনাইজেশনটা মেনটেন করা কি কঠিন? হ্যাঁ, এটা বেশ জটিল। এর জন্য উন্নত সার্কিট্রি আর যন্ত্রপাতির দরকার হয়। তাই সিঙ্ক্রোনাস সিস্টেম তৈরি করতে খরচও বেশি পড়ে অ্যাসিঙ্ক্রোনাসের চেয়ে। বইতে একটা জিনিস দেখলাম, সিঙ্ক্রোনাসে নাকি ডেটা পাঠানো না থাকলেও প্রেরক আর গ্রাহকের মধ্যে যোগাযোগটা চালু রাখতে হয়। একটা আইডল ক্যারেক্টার নাকি যেন পাঠায়।
ঠিক দেখেছেন, যেহেতু ক্লক সিঙ্ক্রোনাইজেশনটা একটানা বজায় রাখা খুব জরুরি, তাই যখন পাঠানোর মতো কোনো আসল ডেটা থাকে না, তখনও প্রেরক থেকে গ্রাহকের দিকে একটা বিশেষ ধরনের বিট প্যাটার্ন বা সিন ক্যারেক্টার বা ফ্ল্যাগ পাঠানো হতে থাকে। এটা নিশ্চিত করে যে হ্যাঁ, কানেকশনটা লাইভ আছে আর সিঙ্ক্রোনাইজেশনটাও ঠিকঠাক আছে। ও আচ্ছা, তাহলে এর ব্যবহার কোথায় হয়, যেখানে খুব ফাস্ট অনেক ডেটা পাঠাতে হয়? যেমন ধরুন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যখন অনেক বড় ফাইল ট্রান্সফার করা হয়। ঠিক তাই, হাই স্পিড নেটওয়ার্ক কমিউনিকেশনে, যেমন ধরুন লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান, ডেটা ট্রান্সফার, ইন্টারনেটের ব্যাকবোনগুলোতে, ডেডিকেটেড ডেটা লাইনে, এই সব জায়গাতেই সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। বেশ বেশ, তাহলে সিরিয়ালের ৩ নম্বরেরটা বাকি রইল, আইসোক্রোনাস ট্রান্সমিশন। এটার নামটা একটু অন্যরকম লাগছে, আইসোক্রোনাস। আইসোক্রোনাস শব্দটা এসছে গ্রিক আইসোস মানে সমান বা ইকুয়াল, আর ক্রোনোস মানে সময় থেকে। এটাকে সিঙ্ক্রোনাসেরই একটা স্পেশালাইজড বা বিশেষায়িত রূপ বলতে পারেন। সিনক্রোনাসেরই মতো, তাহলে পার্থক্যটা কোথায়? এখানেও ডেটা ব্লক বা ফ্রেমে পাঠানো হয় এবং প্রেরক গ্রাহকের মধ্যে সিঙ্ক্রোনাইজেশনও থাকে। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা একে সিঙ্ক্রোনাস থেকেও আলাদা করে, সেটা হলো এটা ডেটা পৌঁছানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বা গ্যারান্টিড সময়সীমা আর ডেটা রেটের ধারাবাহিকতা, কনসিস্টেন্ট ডেটা রেট নিশ্চিত করে। গ্যারান্টেড টাইমিং মানে হলো ডেটা শুধু দ্রুত গেলেই হবে না, ডেটা প্যাকেটগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাবে এবং প্যাকেটগুলোর মধ্যে যে গ্যাপ সেটা খুবই কম ও নিয়মিত থাকবে। সিঙ্ক্রোনাসে যেমন দুটো ডেটা ব্লকের মাঝে সামান্য অনিয়মিত বিরতি থাকতেও পারে, আইসোক্রোনাসের চেষ্টা করা হয় ডেটা প্রবাহটা যেন প্রায় নিরবিচ্ছিন্ন হয়, দুটো ব্লকের মধ্যে সময়ের পার্থক্য প্রায় শূন্য রাখা হয়। একে অনেক সময় রিয়েল টাইম ট্রান্সমিশনও বলা হয়। রিয়েল টাইম, তার মানে যেখানে ডেটা শুধু ফাস্ট গেলেই চলবে না, একদম টাইমলি কোনো রকম ল্যাগ বা জিটার ছাড়াই পৌঁছানোটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন যেমন আমরা যে ভিডিও কল করি বা অনলাইনে লাইভ খেলা দেখি। একদম ঠিক ধরেছেন। লাইভ অডিও স্ট্রিমিং, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভিডিও কনফারেন্সিং, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে ডেটা যদি সময় মতো না আসে বা ধরুন ডেটা আসার হারে যদি তারতম্য ঘটে, মানে কখনো আস্তে কখনো জোরে আসে, তাহলে পুরো অভিজ্ঞতাটাই তো নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, একদম। ভিডিও কলে যদি কথা আগে আর ছবি পরে আসে বা ছবি যদি আটকে আটকে যায়, কি যে বিরক্ত লাগে। ঠিক, এই সমস্যাগুলো এড়ানোর জন্যই আইসোক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয়। এটা ডেটার একটা নিরবচ্ছিন্ন আর সময়নিষ্ঠ টাইম সেন্সিটিভ প্রবাহ নিশ্চিত করে। বাহ, তাহলে ডেটা পাঠানোর পদ্ধতি বা মেথডের বিষয়টা বেশ পরিষ্কার হলো আমার কাছে। একদিকে আছে প্যারালাল, খুব ফাস্ট কিন্তু শুধু কম দূরত্বের জন্য আর খরচ বেশি। অন্যদিকে আছে সিরিয়াল, দূরে পাঠানোর জন্য বেস্ট, কিন্তু এর গতি আবার নির্ভর করছে সিঙ্ক্রোনাইজেশনের ধরনের ওপর। সিরিয়ালের মধ্যে অ্যাসিঙ্ক্রোনাস হল সহজ, খরচ কম, কিন্তু স্লো আর ওভারহেড বেশি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। সিঙ্ক্রোনাস হল ফাস্ট, এফিশিয়েন্ট, ব্লক আকারে যায়, কিন্তু জটিল আর খরচ বেশি, নিখুঁত ক্লক সিঙ্ক্রোনাইজেশন লাগে। আর আইসোক্রোনাস হল সিঙ্ক্রোনাসের মতো, ব্লক আকারে যায়, কিন্তু সাথে রিয়েল টাইম ডেলিভারির গ্যারেন্টি দেয়, স্ট্রিমিংয়ের জন্য খুব জরুরি। চমৎকার সামারি করেছেন। আচ্ছা, মেথড তো বোঝা গেল, এবার আসি ডেটা কোন দিকে যায় সেই মোডের কথায়। এই অংশটা কিন্তু বেশ মজার হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং। ডেটা ট্রান্সমিশন মোড ঠিক করে দেয় যে দুটো ডিভাইস যারা কানেক্টেড তাদের মধ্যে ডেটা কোন দিকে বা কয় দিকে যেতে পারবে। ডেটা কি শুধু একদিকেই যাবে নাকি দুই দিকে যেতে পারবে? আর যদি দুই দিকে যায় তাহলে কি একই সময়ে যেতে পারবে নাকি একবারে একদিকে? এটার উপর ভিত্তি করে মোডকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স নাম শুনেই মনে হচ্ছে খুব সিম্পল, মানে শুধু একদিকে চলার রাস্তা বা ওয়ান ওয়ে স্ট্রিট, তাই না? ঠিক তাই। সিমপ্লেক্স মোডে ডেটা ফ্লো সবসময় একমুখী। একটা ডিভাইস পার্মানেন্টলি প্রেরক বা সেন্ডার হিসেবে কাজ করে, আর অন্যটা পার্মানেন্টলি গ্রাহক বা রিসিভার। ডেটা উল্টো দিকে আসার কোনো ব্যবস্থাই থাকে না। এর উদাহরণ তো আমাদের চারপাশে অনেক, যেমন ধরুন রেডিও বা টিভি ব্রডকাস্টিং। স্টেশন থেকে সিগন্যাল আমাদের টিভি বা রেডিওতে আসে, আমরা তো আর স্টেশনে কিছু ফেরত পাঠাতে পারি না। একদম। আবার ওই যে কিবোর্ডের উদাহরণটা দিলেন,
কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা দেওয়া, এটাও তো সিমপ্লেক্স। ডেটা শুধু কিবোর্ড থেকে সিপিইউর দিকেই যায়। চমৎকার। এগুলো সিমপ্লেক্স মোডের খুব ভালো উদাহরণ। এরপর হলো হাফ ডিউপ্লেক্স। হাফ মানে অর্ধেক। তাহলে কি এটা এমন যে রাস্তাটা আসলে দ্বিমুখী, কিন্তু এত সরু যে একসাথে দুই দিকের গাড়ি যাওয়া আসা করতে পারে না? মানে একদিকের গাড়ি গেলে অন্য দিককে ওয়েট করতে হয়? তুলনাটা এক্কেবারে পারফেক্ট হয়েছে। হাফ ডুপ্লেক্স মোডে ডেটা দুই দিকেই যেতে পারে। প্রেরক গ্রাহক হতে পারে, গ্রাহক প্রেরক হতে পারে, কিন্তু একই সময়ে নয়। যখন একটা ডিভাইস ডেটা পাঠাচ্ছে, তখন অন্য ডিভাইসটা শুধু শুনবে বা রিসিভ করবে, পাঠাতে পারবে না। তার পাঠানো শেষ হলে তারপর অন্য ডিভাইসটা পাঠানো শুরু করতে পারে। মানে যে কোনো এক মুহূর্তে ডেটা ফ্লো একদিকেই হবে। এর সবচেয়ে কমন উদাহরণ মনে হয় ওয়াকি টকি। পুলিশ বা সিকিউরিটি গার্ডদের হাতে দেখা যায় একজন কথা বলা শেষ করে ওভার বলে, তারপর অন্যজন বলা শুরু করে। দুজন একসাথে কথা বলতে পারে না। একদম ঠিক। ওয়াকি টকি হলো হাফ ডুপ্লেক্স মোডের একটা ক্লাসিক এক্সাম্পল। কিছু পুরনো দিনের নেটওয়ার্ক টার্মিনাল বা পয়েন্ট অফ সেল সিস্টেমেও এটা দেখা যেত। তাহলে ফুল ডুপ্লেক্স নিশ্চয়ই সেই আইডিয়াল সিচুয়েশন, যেখানে ডেটা একই সাথে দুই দিকেই আসতে যেতে পারে, যেন একটা বেশ চওড়া হাইওয়ে যেখানে আপ ডাউন দুই লেনের গাড়ি একসাথে সমান তালে চলছে। ঠিক ধরেছেন। ফুল ডুপ্লেক্স মোডে ডেটা একই সময়ে সাইমালটেনিয়াসলি উভয় দিকেই চলাচল করতে পারে। প্রেরক এবং গ্রাহক দুটো ডিভাইস একই সাথে ডেটা পাঠাতেও পারে, আবার গ্রহণও করতে পারে। এটা কিভাবে সম্ভব হয়? এর জন্য হয় দুটো আলাদা ফিজিক্যাল পাথ বা চ্যানেল ব্যবহার করা হয়, একটা পাঠানোর জন্য, একটা গ্রহণের জন্য। অথবা একটাই ফিজিক্যাল পাথকে এমনভাবে লজিক্যালি ভাগ করে নেওয়া হয় বা এমন টেকনিক ব্যবহার করা হয় যাতে দুই দিকের সিগন্যাল একে অপরকে ইন্টারফেয়ার বা বাধা না দেয়। ও, এর উদাহরণ তো আমরা সবসময় ব্যবহার করছি। যেমন ধরুন টেলিফোন বা মোবাইল ফোনে কথা বলা। আমরা তো একই সাথে কথাও বলতে পারি, আবার শুনতেও পারি। হ্যাঁ, আবার ধরুন কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা হয়তো একটা ওয়েব পেজ লোড করছি, মানে ডেটা ডাউনলোড হচ্ছে, আবার একই সময় হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেল সেন্ড হচ্ছে বা ফাইল আপলোড হচ্ছে, মানে ডেটা আপলোডও হচ্ছে। এগুলোই তো ফুল ডুপ্লেক্স। একদম ঠিক। টেলিফোন নেটওয়ার্ক, মোবাইল কমিউনিকেশন আর প্রায় সব মডার্ন কম্পিউটার নেটওয়ার্ক, যেমন আমরা যে ইথারনেট বা ওয়াইফাই ব্যবহার করি, এগুলোর সবই ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। কারণ এটাই আসলে দ্বিমুখী যোগাযোগের জন্য সবচেয়ে এফিশিয়েন্ট আর ন্যাচারাল উপায়। দারুণ! তাহলে মোডগুলোও বেশ ক্লিয়ার হলো। সিমপ্লেক্স শুধু একমুখী, ওয়ান ওয়ে; হাফ ডুপ্লেক্স দ্বিমুখী কিন্তু একবারে একদিকে, ওয়াকিটকির মতো; আর ফুল ডুপ্লেক্স একই সাথে দ্বিমুখী, টেলিফোনের মতো। আচ্ছা, বইয়ের পরের দিকে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট নামে আরও 3টে টার্ম আছে দেখলাম। এগুলো কি মোডেরই কোনো ভাগ নাকি অন্য কিছু? এগুলোকে ঠিক মোডের সাবডিভিশন বলা যাবে না। মোড আমাদের বলছে ডেটা কোন দিকে যেতে পারে, ডিরেকশন অফ ফ্লো। আর এই 3টে টার্ম, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এগুলো নির্দেশ করে ডেটা আসলে কার কার কাছে পৌঁছাচ্ছে, মানে ডেটা ডেলিভারি বা বিতরণের ধরনটা কেমন, ডেলিভারি মোড। ও আচ্ছা আচ্ছা, মানে ডেটা কার কাছে যাচ্ছে সেটার ভিত্তিতে ক্লাসিফিকেশন। হ্যাঁ, এখানে আরেকটা মজার পয়েন্ট হলো, শুধু ডেটা কোন দিকে যাচ্ছে তা জানাই তো যথেষ্ট নয়। নেটওয়ার্কে কে বা কারা সেই ডেটাটা পাচ্ছে, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? ঠিক, তাহলে বলুন ইউনিকাস্ট মানে কি? ইউনিকাস্ট হলো ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, মানে একজন প্রেরক বা সেন্ডার থেকে নেটওয়ার্কের শুধুমাত্র একজন নির্দিষ্ট গ্রাহক বা রিসিভারের কাছে ডেটা পাঠানো। এটা অনেকটা পার্সোনাল চিঠি বা দুজন মানুষের মধ্যে প্রাইভেট ফোন কলের মতো। আপনি যখন কাউকে একটা পার্সোনাল ইমেল পাঠান বা কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করেন, সেটা সাধারণত ইউনিকাস্ট কমিউনিকেশন। আচ্ছা, আর ব্রডকাস্ট, এটা কি তাহলে অনেকটা লাউডস্পিকারে অ্যানাউন্সমেন্ট করার মতো, যেটা ওই এলাকার সবাই শুনতে পায়? ঠিক ধরেছেন। ব্রডকাস্ট মানে হলো ওয়ান টু অল। একজন প্রেরক থেকে নেটওয়ার্কের সাথে যুক্ত সম্ভাব্য সকল ডিভাইসের কাছেই ডেটাটা পাঠানো হয়, মানে যারাই ওই নেটওয়ার্কে আছে সবাই পাবে। উদাহরণ? ওই যে আগে বললেন সাধারণ টিভি বা রেডিও সম্প্রচার, এটা হলো ক্লাসিক ব্রডকাস্ট। কম্পিউটার নেটওয়ার্কেও কিছু বিশেষ কাজে, যেমন ধরুন কোনো একটা ডিভাইস যখন জানতে চায় যে নেটওয়ার্কে আর কে আছে, তখন সে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারে। বুঝেছি। তাহলে মাল্টিকাস্ট নিশ্চয় এই দুটোর মাঝামাঝি কিছু একটা, সবার কাছেও না, আবার শুধু একজনের কাছেও না। একদম তাই। মাল্টিকাস্ট হলো ওয়ান টু মেনি, মানে
একজন প্রেরক থেকে ডেটাটা নেটওয়ার্কের একটা নির্দিষ্ট গ্রুপের একাধিক সদস্যের কাছে পাঠানো হয়, কিন্তু নেটওয়ার্কের বাকি যারা ওই গ্রুপের মেম্বার না, তারা সেই ডেটাটা পায় না। ইন্টারেস্টিং। যেমন? ধরুন একটা অনলাইন লাইভ ক্লাস হচ্ছে, শিক্ষক যে লেকচারটা দিচ্ছেন সেটা শুধু ওই ক্লাসে যারা রেজিস্টার করেছে বা জয়েন করেছে তারাই পাবে, নেটওয়ার্কের অন্য ইউজাররা পাবে না। এটাই মাল্টিকাস্ট। এর খুব ভালো উদাহরণ হলো ভিডিও কনফারেন্সিং, যেখানে শুধু অংশগ্রহণকারীরাই ভিডিও পায়, অনলাইন মাল্টিপ্লেয়ার গেমিং, যেখানে শুধু একই গেমে থাকা প্লেয়াররা ডেটা আদান প্রদান করে, কিংবা ধরুন আইপিটিভির মতো কিছু স্ট্রিমিং সার্ভিস। বা তার মানে ডেটা শুধু কিভাবে যাচ্ছে মেথড বা কোন দিকে যাচ্ছে মোড সেটাই বিষয় না, বরং কার কার কাছে পৌঁছাচ্ছে বিতরণ সেটারও এরকম নির্দিষ্ট ধরন আছে। ইউনিকাস্ট শুধুমাত্র একজনের কাছে, ব্রডকাস্ট নেটওয়ার্কের সবার কাছে, মাল্টিকাস্ট নির্দিষ্ট একটা গ্রুপের অনেকের কাছে। ঠিক তাই। এই সবগুলো বিষয় মিলেই কিন্তু একটা কমিউনিকেশন সিস্টেমের পুরো ছবিটা তৈরি হয়। তাহলে আজকের আলোচনায় আমরা ডেটা ট্রান্সমিশনের অনেকগুলো জরুরি দিক নিয়ে কথা বললাম। বেশ গভীর আলোচনা হলো কিন্তু। প্রথমে জানলাম ডেটা পাঠানোর পদ্ধতি বা মেথড, প্যারালেল আর সিরিয়াল। সিরিয়ালের মধ্যে আবার 3 প্রকার দেখলাম: সিঙ্ক্রোনাইজেশনের ভিত্তিতে, অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস আর আইসোক্রোনাস। তারপর জানলাম ডেটা প্রবাহের দিক বা মোড, সিমপ্লেক্স, হাফ ডিউপ্লেক্স আর ফুল ডিউপ্লেক্স। হ্যাঁ। আর সবশেষে ডেটা বিতরণের ধরনও সংক্ষেপে দেখলাম: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। হ্যাঁ, এই সবগুলো কনসেপ্ট কিন্তু ইন্টাররিলেটেড। পুরো ব্যাপারটা একসাথে দেখলে বোঝা যায় যে কোনো একটা স্পেসিফিক কমিউনিকেশন বোধ পূরণ করার জন্য এই মেথড, মোড এবং বিতরণের ধরনের মধ্যে সঠিক কম্বিনেশনটা বেছে নিতে হয়। ঠিক। মানে কতটা স্পিড দরকার, দূরত্ব কতখানি, খরচের ব্যাপারটা কেমন, কমিউনিকেশনটা কি একমুখী হবে নাকি দ্বিমুখী, ডেটা কি একজনের কাছে যাবে নাকি অনেকের কাছে, এই সব ফ্যাক্টরগুলো বিবেচনা করেই কিন্তু ঠিক করা হয় যে কোন টেকনোলজি বা কোন পদ্ধতিটা ব্যবহার করা হবে। তার মানে আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি বা অনলাইনে গেম খেলি বা ফোনে কথা বলি বা ধরুন পেনড্রাইভ থেকে একটা ফাইল কপি করি, এই যে এত সাধারণ কাজগুলো, এগুলোর পেছনেও ডেটা চলাচলের এই এত সুচিন্তিত নিয়মকানুন আর ইঞ্জিনিয়ারিং কাজ করছে। প্রয়োজন অনুযায়ী সবচেয়ে অপটিমাল সলিউশনটাই বেছে নেওয়া হচ্ছে। এটা আসলেই কোনো ম্যাজিক নয়, পুরোটাই সায়েন্স আর টেকনোলজির মেলবন্ধন। একদম। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের জন্য, একটু ভাবার জন্য। আমরা জানলাম যে ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস, এটা সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে। এখন আমরা সিরিয়ালের যে 3টে ধরন নিয়ে আলোচনা করলাম, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস, একটু চিন্তা করে দেখুন তো, যখন একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে কম্পিউটারে একটা বিরাট মুভি ফাইল কপি করা হয়, তখন সেখানে কোন ধরনের সিরিয়াল পদ্ধতি, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস নাকি আইসোক্রোনাস ব্যবহার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কেন? ইন্টারেস্টিং প্রশ্ন। আবার ধরুন, যখন ওই একই ইউএসবি পোর্টে একটা কিবোর্ড বা মাউস কানেক্ট করা হয়, তখন কোন পদ্ধতি ব্যবহার হতে পারে? এই ব্যাপারগুলো নিয়ে যদি আরেকটু নেট ঘেটে দেখা যায় বা বইটা আবার পড়া যায়, তাহলে আজকের আলোচনাটা মনে হয় আরও ভালোভাবে গেঁথে যাবে। খুবই ভালো একটা প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই আমাদের শ্রোতারা ভাববেন এবং নিজেরা আরও জানার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আমাদের এই আলোচনা। ধন্যবাদ।